আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। 20 জুলাই দিল্লির রাজপথ একেবারে অগ্নিগর্ভ ছিল। সে ছবি আপনারা জানেন। একেবারে সংসদের দিকে এগোচ্ছিল একটা মিছিল। তাদের দাবি ছিল একটাই, শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই। পুলিশ বলেছিল পেলেট গান ব্যবহারই করা হয়নি। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, এই যন্তর মন্তর, দিল্লির যন্তর মন্তরে যে প্রতিবাদ মিছিল চলছিল, যে ছাত্র আন্দোলন চলছিল, তার কিন্তু 1 মাস পর হাসপাতালের নথি এখন অন্য কথা বলছে। সেখান থেকে যে বিস্ফোরক তথ্য, আরটিআই এর যে বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে কমপক্ষে 10 জনের পেলেটের আঘাতেই আহত হয়েছে। 9 জন লেডি হার্ডিঞ্জে, 1 জন সফরদঞ্জনে। আর এআইএমস আরএমএল এর তথ্য এখনো তো বাকি আছে। তবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে আমি ওই বেশ কিছুদিন আগের যদি ঘটনার দিকে নিয়ে যাই, সেখানে আপনারা জানেন যে দিল্লির বলা যেতে পারে যন্তর মন্তর জুড়ে যেখানে ছাত্রদের আন্দোলন চলেছিল, যেখানে তাদের একটাই দাবি ছিল যে যে পরীক্ষাগুলো হচ্ছে তার যেরকম সংস্কার, এবং তার পাশাপাশি ধর্মেন্দ্র প্রধানের বলা যেতে পারে ইস্তফা। সেখানে এই মুহূর্তে আপনারা জানেন যে ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, এবং আরও একজন শিক্ষামন্ত্রী তিনি চলে এসছেন পদে। কিন্তু আপনাদেরকে একবার অবশ্যই জানিয়ে রাখবো যে এই যে ছাত্র আন্দোলন জুড়ে কিন্তু কম নাটক হয়নি। যে কটা দিন ছাত্র আন্দোলন চলেছিল, সেখানে আমরা বহু কিছু দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম দেশ বিরোধী স্লোগান, সেখানে আমরা দেখেছিলাম, সেখানে বলাও হচ্ছিল যে ভারত তেরা টুকরে টুকরে কর দেঙ্গে, এরকম বহু ভারত বিরোধী স্লোগান কিন্তু সেখানে ছিল। এবং তার পাশাপাশি যেটা ছিল সবচেয়ে বড় ইস্যু, রাম মন্দির বা রাম নিয়ে যে খুব মন্তব্য করা হয়েছিল, এবং তারও পাশাপাশি একদম বলে রাখা ভালো, কোট আনকোট প্রধানমন্ত্রীকে যেভাবে গালিগালাজ করা হয়েছিল, এবং সেই ভিডিও, সেই ছবি কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ কিছুদিন ধরে চলেছিল। আর এই দিল্লির যন্তর মন্তরের আন্দোলন শুধু যে দিল্লিতেই আবদ্ধ ছিল সেটা একদমই না, তার আজ কিন্তু একেবারে ছড়িয়ে পড়েছিল কলকাতার ধর্মতলাতেও। সেখানেও কিন্তু এই ছাত্র আন্দোলনে যারা নেমেছিল, সেখানেও কিন্তু এক বিশৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখেছেন যে কিভাবে পুলিশের লাঠিচার্জ চলেছিল। তার পাশাপাশি এটাও বলাই বাহুল্য যে সাংবাদিকদের উপরেও কিন্তু বলা যেতে পারে অকথ্য অত্যাচার চলেছিল। মহিলা সাংবাদিক থেকে শুরু করে পুরুষ সাংবাদিক, তাদের উপরে যেভাবে অত্যাচার চলেছিল সেই ছবি কিন্তু আপনারা দেখেছেন। আপনাদেরকে একবার জানিয়ে রাখবো যে এই আন্দোলন চলাকালীন যেসব স্লোগান উঠেছিল, সেগুলো নিয়ে কিন্তু যথেষ্ট তর্ক বিতর্ক বা বিতর্কিতভাবে কিন্তু ভারতবর্ষে কিন্তু এই যে স্লোগান, এগুলো কিন্তু চলেছিল। আর এই ছাত্র আন্দোলনের একেবারে বলা যেতে পারে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল। কিছু মানুষ ছিল যারা এই ছাত্রদের পাশে ছিল, তবে কিছু মানুষ এমনও ছিল যারা বলেছিল যে ছাত্র আন্দোলন অবশ্যই তারা মেনে নিতে রাজি আছে, কিন্তু তারা এই জায়গাতে গিয়ে তারা কোনো রকম ভাবেই মানতে নারাজ ছিল যে কেন এই ছাত্র আন্দোলনের নামে ভারত বিরোধী স্লোগান উঠবে, কেন এই ছাত্র আন্দোলনের নামে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা হবে, কেন এই ছাত্র আন্দোলনের নামে সাংবাদিককে নিগ্রহ করা হবে, কেন এই ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন রকম মন্তব্য বা বিভিন্ন রকম অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি সেগুলো চালানো হবে। এরকম দুটো ভাগে কিন্তু বিভক্ত হতে আমরা দেখেছিলাম। কিন্তু এই যে বলা যেতে পারে যে ছাত্র আন্দোলনের, যেমনটা আপনাদেরকে এতক্ষণ জানলাম যে আরটিআই এর বিস্ফোরক তথ্য, এতদিনে একটা যে তথ্য, সেখানে কিন্তু রীতিমতো কমপক্ষে 10 জনের পেলেটের আঘাতে আহত হয়েছে, 9 জন লেডি হার্ডিঞ্জে, যেমনটা জানাচ্ছিলাম, 1 জন সফরদঞ্জনে। আর এআইএমস এবং আরএমএল এর তথ্য এখনো বাকি আছে। অর্থাৎ প্রশ্ন এখানে যে সংখ্যাটা কি তাহলে আরো বাড়বে? চলুন কিছু প্রশ্নের উত্তর খোঁজা যাক। একেবারে
আমরা আমার প্রথম প্রশ্ন একবারে যেটা যেটা থাকছে বা যেটা থাকবে যে 20 জুলাই ঠিক কি হয়েছিল, কারণ বলাই বাহুল্য যে যে ছবিগুলো ধরা পড়েছিল যেখানে দেখা যাচ্ছিল যে ছাত্রদের উপরেও যেরকম ভাবে পুলিশের লাঠিচার্জ চলেছিল, পাশাপাশি আমরা দেখেছি যে পুলিশের উপরেও সেখানে যারা দিল্লি পুলিশ ছিলেন তাদের উপরেও কিভাবে কত অত্যাচার চলেছিল বা তাদের উপরেও কিন্তু বলা যেতে পারে যে হামলা চলেছিল। এবং পাশাপাশি আরো একটি প্রশ্ন যে আরটিআই এর নথি তাহলে এখন কি বলছে, কারণ পুলিশ যখন তারা বলছে যে কোনো পেলেট ব্যবহার করাই হয়নি, তাহলে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন লুকিয়ে আছে। পুলিশ যখন বলছে পেলেট ব্যবহার হয়নি, তাহলে হাসপাতালে যে পেলেট ইনজুরি রোগীগুলো তাহলে কিভাবে এলেন, এটা কিন্তু একটা বেশ বড় প্রশ্ন। তবে এই সব প্রশ্নের উত্তর অবশ্যই আমরা খুঁজবো, তবে এই মুহূর্তে সময় এখন ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। ক্রিস জেনারেল হসপিটাল, আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসাথী, অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক পরিষেবার জন্য যোগাযোগ করুন 8981419909 নম্বরে অথবা 8981419910 নম্বরে। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর যেখানে ছিলাম আমরা বিরতির আগে যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা দিল্লির যন্তর মন্তর, সেদিন মাঠে ঠিক কি হয়েছিল একেবারে তারিখ ধরে আপনাদেরকে বলছি। তারিখ 20 জুলাই 2026, জায়গা যন্তর মন্তর। ইস্যু ছিল শিক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একেবারে এই স্লোগান দিয়েই কিন্তু একদম দিল্লির যন্তর মন্তর ঘিরে রাখা হয়েছিল, যেখানে চলো সংসদ মিছিলের ডাক দিয়েছিল ছাত্র যুব সংগঠন, কারণ সেদিন ছিল সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন। তবে নিরাপত্তা ছিল কড়া। মিছিল যন্তর মন্তর থেকে বেরিয়ে সংসদের দিকে এগোতেই ব্যারিকেড। আপনাদেরকে যদি ওই দিনের যদি একটু আমি ব্যাখ্যা করি, তাহলে আপনারা জানেন যে একেবারে সংসদ বাজেটের একেবারে প্রথম দিন ছিল, তো বলাই বাহুল্য যে নিরাপত্তা বেশ কড়া ছিল, যেখানে মিছিল যন্তর মন্তর থেকে বেরিয়ে সংসদের দিকে এগোতেই ব্যারিকেড দেখেছিলাম। তারপর কি হয়েছিল, তারপর বিভিন্ন রকম ছবি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি, এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এরকম বিভিন্ন পেজে আমরা একেবারে পজিটিভ নেগেটিভ দুরকমই কিন্তু আমরা ব্যাখ্যা পেয়েছি। তবে একবার আপনাদেরকে জানাই যে পুলিশের বয়ান, বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল। যেমনটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম বা জানাতে চাইছিলাম যে সেদিনকার যে ঘটনা ঘটেছিল, সেখানে পুলিশের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে বিক্ষোভকারীদের একাংশ একেবারে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল, তার ফলে কিন্তু ধাক্কাধাক্কি হয়, আইন শৃঙ্খলা রক্ষার জন্য বল প্রয়োগ করতে হয়। এটা কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা বাধ্য হয়েছিল লাঠিচার্জ করতে, তারা বাধ্য হয়েছিল যে আন্দোলনকারী যারা আছে তাদের উপরে লাঠিচার্জ করতে, কারণ একদম বলাই বাহুল্য যে বিক্ষোভকারীদের একাংশ নাকি ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল। একেবারে সেই মুহূর্তে একেবারে পুলিশের সঙ্গে যারা আন্দোলনকারীরা ছিল তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়, এবং এটা একেবারেই নজিরবিহীন ছবি নয়। একদম আপনাদেরকে যদি আমরা একটু আনুমানিক 2 বছর আগেও যদি আমি একটু বাংলাদেশের ছবি যদি আপনাদেরকে দেখাতে চাই, একেবারে বাংলাদেশেও বলা যেতে পারে 4 জুলাই, মাফ করবেন যদি আমি ভুল তারিখ বলে থাকি, যেখানে একেবারে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়েছিল, সেখানেও কিন্তু ছাত্র আন্দোলন চলেছিল, যেখানে শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল। ছাত্র আন্দোলনের এই ফলে পাশাপাশি ছাত্র আন্দোলন বাংলাদেশ, নেপাল এবং তারপরে ভারতবর্ষ, কিন্তু প্রত্যেকটা দেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটু ছবিগুলো আলাদা, কিন্তু তাদের কিন্তু এই ছাত্র যে আন্দোলন বলা যেতে পারে যে বেশ অগ্নিগর্ভ পরিস্থিতি কিন্তু 2-3 দেশেই সৃষ্টি হয়েছিল।
আরো আপনাদেরকে জানিয়ে রাখবো যে এর পরেই কিন্তু আন্দোলনকারীদের যে বয়ান এসেছিল, তারা বলছে যে বিনা প্ররোচনায় লাঠিচার্জ শুরু করেছিল পুলিশ। কিন্তু আপনাদেরকে বললাম যে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে তারা বলছে যে ব্যারিকেড, আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু এখানে আন্দোলনকারীরা বলছে যে বিনা প্ররোচনায় লাঠিচার্জ শুরু করেছিল, কাঁদানো গ্যাস, ধাক্কাধাক্কি, তারপরে তো গ্রেপ্তার করা হয়। আর অভিযোগ, আর সবচেয়ে বড় যে অভিযোগ তারা করেছে যে এই পেলেট গান চালানো হয়েছে, পুলিশ সেদিনই এই বিষয়টা নিয়ে অস্বীকার করেছিল। তারা বলেছিল যে আমরা পেলেট ব্যবহার করিনি, কিন্তু মাঠ ছেড়ে যখন মানুষ হাসপাতালে পৌঁছলো তখন ছবিটা একদম বদলাতে শুরু করলো। আরটিআইতে কি বেরোলো, আরটিআইতে যেটা বেরোলো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই আমরা তুলে ধরবো। কিন্তু আপনাদেরকে আরেকবার আমি মনে করে দিই যে এই ছাত্র আন্দোলন শুধুমাত্র কিন্তু যন্তর মন্তরে আবদ্ধ ছিল না, এই ছাত্র আন্দোলন ধর্মতলাতেও আজ পড়েছিল কি। আর এখন আপনারা জানেন যে আগামী কয়েকদিনও কিন্তু ঝাড়খণ্ড, একেবারে ঝাড়খণ্ড, সেখানেও কিন্তু এই ছাত্র আন্দোলন চলছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় ভিন্ন ভিন্ন ছবি ধরা পড়ছে। তবে এই তথ্য সামনে এনেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ সাকেত গোখলে। আরটিআই করেছিলেন 4টি বড় হাসপাতালে, জবাবে যা এলো তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। লেডি হান্ডিজ মেডিকেল কলেজ 9 জন পেলেট ইনজুরি, সফরদঞ্জ হাসপাতালে 1 জন পেলেট ইনজুরি, মোট 10 জন, সব মিলিয়ে মোট 10 জনের পেলেট ইনজুরি ধরা পড়েছে। এখানেই শেষ নয়, আরটিআইতে স্পষ্ট লেখা এআইআইএমসে এবং রাম মনোহর লোহিয়া হাসপাতালের তথ্য এখনো পাওয়া যায়নি, সেগুলো তার জন্য ওই তথ্যগুলো আসবে, তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তার মানে কি দাঁড়ালো, মানে 10টা ফাইনাল নম্বর নয়, এটা শুধু দুটো হাসপাতালের হিসাব। মানে এই যে 10 জন যে পেলেট ইনজুরি হয়েছে এখানেই কিন্তু শেষ নয়। তার মানে এখনো যেসব হাসপাতালগুলো থেকে যে আরটিআই তথ্য আসবে সেখানেও কিন্তু পরিসংখ্যান কিন্তু বাড়তে পারে, এমনটাই কিন্তু বলছে তৃণমূলের তরফ থেকে। আর লেডি হান্ডিজের আরো একটি নথি যেটা সামনে এসছে, সেখানে বলা হচ্ছে যে 20 জুলাই ওই একই দিনে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট 81 জন, যেখানে তার মধ্যে 46 জন আন্দোলনকারী ছিল এবং 35 জন ছিল পুলিশ কর্মী। তারপরে 14 জনের মাথা ও মুখে আঘাত লেগেছিল, 5 জন ফ্র্যাকচার করেছিল। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে হাসপাতালকে চালু করতে হয়েছিল ইনস্টিটিউশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানে। তার মানে বুঝতে পারছেন, এটা নিছক লাঠিচার্জের ঘটনা ছিলই না, এটা হাসপাতালের কাছে একটা জরুরি বিপর্যয় ছিল। হাসপাতালের কাছেও এটা একটা মানে হঠাৎ করে আসা বিপর্যয়ের মতন। তবে 81 জনের মধ্যে সবাই পেলেট আহত ছিলেন না, এটাও আপনাদেরকে জানিয়ে রাখবো। আরটিআই আলাদা করে বলছে শুধুমাত্র 9 জনের পেলেট ইনজুরি হয়েছিল, পুলিশ বলছে এক, নথি বলছে আর এক। কনফ্লিক্টটা তাহলে কোথায়? এই কনফ্লিক্টে আমরা খুঁজে বের করব, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া পাখলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। ক্রিস জেনারেল হসপিটাল, আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসাথী, অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক পরিষেবার জন্য যোগাযোগ করুন 8981419909 নম্বরে অথবা 8981419910 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর বিরতির আগে আমরা যে জায়গাতে ছিলাম, কনফ্লিক্ট, একেবারে দিল্লির যন্তর মন্তরে যে ঘটনা ঘটেছিল, একেবারে ছবি, একেবারে নজিরবিহীন ছবি ছিল, যেখানে পুলিশের তো পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কোনো রকম পেলেট ইনজুরি বা পেলেট গান চালানোই হয়নি। আর সেই জায়গা থেকে আরটিআই এর নথি কিন্তু একেবারে অন্য কথা বলছে। আমরা কনফ্লিক্টে ছিলাম, আমরা খুঁজবো যে এই কনফ্লিক্টটা ঠিক কোন জায়গায়। একদিকে দিল্লি পুলিশ, তারা বলছে আমরা পেলেট ব্যবহার করিনি, অন্যদিকে হাসপাতালের আরটিআই 10 জন পেলেটে আহত। তাহলে পেলেটগুলো কি আকাশ থেকে পড়লো? বড় প্রশ্ন।
সবার মধ্যে এই প্রশ্নটা ঘুরছে, তাহলে পেলেটগুলো কি তাহলে আকাশ থেকে পড়লো? যেখানে পুলিশ বলছে তারা পেলেট ব্যবহার করেনি, কিন্তু হাসপাতালের তরফ থেকে আরটিআই করে জানা যাচ্ছে যে সেখানে 10 জন পেলেটে আহত হয়েছে। এখানে আরো দুটো নথি সামনে এসেছে, তার মধ্যে একবার বলছে জেনারেল ডায়েরির এন্ট্রি 22শে জুলাই। দ্য ট্রিবিউন রিপোর্ট করেছে সেই জিডিতে র্যাফের অস্ত্র ব্যবহারের উল্লেখ রয়েছে, ক্রাউড কন্ট্রোল অ্যামিউনিশন ব্যবহারের কথাও আছে, এমনকি পেলেটের কথাও আছে। নথি 2-এ কি দেখা যাচ্ছে? সিআরপিএফ এর অভ্যন্তরীণ রিভিউ লাইভমেন্টের রিপোর্ট, সেখানে বলা হচ্ছে র্যাফের এক কর্মী 7 রাউন্ড পেলেট গান চালিয়েছিলেন। তাহলে যখন এত নথি সামনে আসছে, এত তথ্য সামনে আসছে, সেখানে দিল্লি পুলিশ তারা বারংবার এটাই দাবি করছে যে কোনো রকম পেলেট গান চালানোই হয়নি। আর যেখানে বেশিরভাগ বলা যে ছাত্র আন্দোলন, সেখানে ছাত্ররাই উপস্থিত ছিলেন। আর এটা এই আন্দোলন ছিল একটা শর্ত সাপেক্ষ, স্বতঃস্ফূর্ত, মাফ করবেন, স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন ছিল। সেখানে আপনাদেরকে যে দুটো নথি সামনে এসছে, আমি আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো যে জেনারেল ডায়েরি এন্ট্রি, যেখানে 22শে জুলাই দ্য ট্রিবিউন রিপোর্ট করেছে, সেখানে জিডিতে র্যাফের অস্ত্র ব্যবহারের উল্লেখ রয়েছে, যেখানে ক্রাউড কন্ট্রোল অ্যামিউনিশন ব্যবহারের কথা বলা হয়েছে, এমনকি পেলেটের কথাও আছে। কিন্তু 2 নম্বর নথিতে দেখা যাচ্ছে যে সিআরপিএফ এর অভ্যন্তরীণ রিভিউ, সেখানে লাইভমেন্টের রিপোর্টে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে র্যাফের এক কর্মী 7 রাউন্ড পেলেট গান চালিয়েছিলেন। এখন তাহলে বলা যেতে পারে যে জিডি এন্ট্রি এক জিনিস, মেডিকেল রেকর্ড আরেক জিনিস, সিআরপিএফ রিভিউ আরেক জিনিস, একেবারে 3টে ভিন্ন ভিন্ন জিনিস। জিডি এন্ট্রি এক জিনিস, মেডিকেল রেকর্ড আরেক জিনিস, সিআরপিএফ এর রিভিউ আরেক জিনিস। একটা নথি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া যায় না, কিন্তু 3টে নথি যখন একই দিকে আঙুল তুলছে তখন প্রশ্নটা বড় হয়ে যায়। আর এই বিষয় ধরেই একটা আমি কথা বলতে চাই যে একবারে আমি যেমনটা বলছিলাম প্রথম দিকে যে বাংলাদেশের শেখ হাসিনার সরকার পতনের পিছনে কিন্তু এই ছাত্রদের উপরে অত্যাচার বা ছাত্রদের উপরে যেভাবে গুলি চালানো হয়েছিল, যেভাবে তাদের উপরে বলা যেতে পারে, সেখানেও আমরা বিভিন্ন রকম ছবি দেখেছিলাম। সেখানেও কিছু ছাত্র ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু অন্যরকম এজেন্ডা নিয়েও কিন্তু ছিল। সেটা জানি যে বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল, সেখানেও কিন্তু একেবারে বলা যেতে পারে কোট আনকোট যে এটা ছিল প্রি প্ল্যানিং, একদম প্রি প্ল্যানিং বলা যায় যে শেখ হাসিনার সরকারের যে পতন ঘটেছিল সেটা ছিল প্রি প্ল্যানিং। তবে এখানেই প্রশ্ন থাকছে যে তাহলে যদি এই পেলেট গান যদি ব্যবহার করা হয়, তথ্য বলছে যেখানে আরটিআই এর হাসপাতালের তথ্য বলছে যে যেখানে পেলেট গান ব্যবহার করা হয়েছে, তাহলে আমার প্রশ্ন থাকছে তাহলে কে নির্দেশ দিল পেলেট গান চালানোর? অনুমতি ছিল কি তাহলে? যেখানে ছাত্ররা আন্দোলন করছে, তাহলে সেই ছাত্রদের উপরে পেলেট গান চালানোর অনুমতি তাহলে দিল কে? যদি 7 রাউন্ড ছোড়া হয় তাহলে 10 জন কিভাবে আহত? আরো একটা প্রশ্ন থাকছে, পুলিশের প্রথম বয়ান আর পরের নথির ফারাক এতটা কেন? পুলিশ প্রশাসন যার উপরে সাধারণ মানুষ যারা নির্ভর করে আছে, তাহলে তাদের বয়ানে যদি এত মিথ্যে ধরা পড়ে, কারণ পুলিশের প্রথম দিকের একেবারে যদি বয়ান দেখি সেখানে একরকম বয়ান পাওয়া যাচ্ছে, আর পরের নথির ফারাকে কেন এতটা ফারাক? মানুষ যারা বলছে, মানুষের হয়ে যারা বলছে, সেখানে যারা ছিল আহতরা তারা বলছে যে তার সেখানে পেলেট গান ব্যবহার করা হয়েছে। মানে বলা যায় যে নথির পাশাপাশি মানুষের কথাও শুনতে হবে, যেখানে তারা অভিযোগ করছে যে সেখানে তাদের উপরে পেলেট ব্যবহার করা হয়েছে। তবে আদালতে প্রমাণও হতে হবে। এই এত অভিযোগ উঠেছে, তবে আদালতের প্রমাণও হওয়া দরকার। কিন্তু যখন আরটিআই এর নম্বর, জিডির উল্লেখ, সিআরপিএফ এর রিভিউ আর আহতের বয়ান এক লাইনে আসে, তখন তদন্তের দাবিটা আরো জোরালো হয়। অনেকে বলবেন যে আন্দোলনকারীরাই তো ভাঙচুর করেছে, কিন্তু আরটিআই এর 81 নম্বরটা থামিয়ে দেয় যে 46 জন আন্দোলনকারী আহত, 35 জন পুলিশ আহত। মানে ঘটনা একতরফা মোটেও ছিল না। শুধুমাত্র যে এখানে পুলিশ প্রশাসনের উপরে দায় ঠেলে দেওয়া যায় বা ছাত্রদের উপরে, যে আন্দোলনকারীরা ছিল তাদের উপরে দায় ঠেলে দেওয়া একদমই যায় না। যেখানে
আরটিআই এর 81 নম্বরে থামিয়ে দিচ্ছে যে 46 জন আন্দোলনকারী আহত হয়েছে এবং 35 জন পুলিশ আহত হয়েছে। যে ছবি আপনারা দেখেছেন যে বহু পুলিশ কিন্তু তারাও পুলিশ আধিকারিক যারা ছিলেন তারাও কিন্তু আহত হয়েছেন, তারাও কিন্তু নিগ্রহ হয়েছেন। মানে ঘটনাটা কোনো রকম ভাবে একতরফা বলা যায় না বা একতরফা ছিলই না, দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তদন্ত যদি হয় তাহলে শুধু কে পেলেট চালালো তা নয় খতিয়ে দেখতে হবে, কিন্তু এটাও দেখতে হবে ব্যারিকেড কে ভাঙলো, পাথর কে ছুড়লো, লাঠিচার্জের মাত্রা কতটা ছিল, কাঁদানো গ্যাসের ব্যবহার বিধি মেনে হয়েছিল কি, আর পেলেটের সিদ্ধান্ত কে নিল। এতগুলো প্রশ্ন কিন্তু থাকবে, যেখানে শুধুমাত্র পুলিশের ওপরে দায়ী চাপিয়ে দেওয়া হচ্ছে যে পেলেট ব্যবহার করেছে। অবশ্যই এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, যেখানে ছাত্ররা তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করবে, যেটা ভারতীয় সংবিধানে লেখা আছে যে আন্দোলন হবে স্বতঃস্ফূর্তভাবে, বা এই সরকারও বারংবার বলে যে এই সরকারের কাছে সবাই স্বতঃস্ফূর্তভাবে কথা বলবে। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আরো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আরো একটা বলা ভুল হবে, আরো কয়েকটা কথা থেকেই যাচ্ছে যে তাহলে ব্যারিকেড গুলো কে ভাঙলো। যদি ব্যারিকেড না ভাঙা হতো তাহলে হয়তো এই তাদের উপরে লাঠিচার্জ হতো না। তার পাশাপাশি যেটা যে পাথরকে ছুঁড়েছিল পুলিশের উপরে, লাঠিচার্জের মাত্রাটাই বা কত ছিল, যে এতগুলো যে ব্যারিকেড ভাঙা হলো, পাথর ছুড়লো, তারপরে যে লাঠিচার্জটা হয়েছিল তার মাত্রা ঠিক কতটা ছিল, কাঁদানো গ্যাসের ব্যবহার কি তাহলে বিধি নিষেধ মেনেই হয়েছিল, আর পেলেটের সিদ্ধান্তটাই বা কে নিল। একটা স্বাধীন সময়বদ্ধ তদন্ত ছাড়া এই ধাঁধার একদম উত্তর নেই। আর এই মুহূর্তে সরকারের কাছেও কিছু প্রশ্ন থাকছেই, যে 20 জুলাই মোট কত রাউন্ড পেলেট ছোড়া হয়েছিল, কোন বাহিনী পেলেট ব্যবহার করেছিল, কারণ সেখানে দুরকম বাহিনী ছিল, দিল্লি পুলিশ ছিল, র্যাব ছিল। তো প্রশ্ন থাকছে যে কোন বাহিনী পেলেট ব্যবহার করেছিল, দিল্লি পুলিশ নাকি র্যাব, কার নির্দেশে ব্যবহার করা হলো, যেখানে ছাত্ররা ছিল। বলা হচ্ছে যে বারবার ছাত্র আন্দোলন, যেখানে তারা তাদের দাবি নিয়ে তারা অনড় ছিল, কিন্তু তাহলে এই ছাত্রদের উপরে কার নির্দেশে পেলেট ব্যবহার করা হলো, পেলেট ব্যবহারের লিখিত অনুমতি কি ছিল, প্রশ্ন কিন্তু থাকছে। 10 জনের মেডিকেল রেকর্ডে পেলেট ইনজুরি কিভাবে এলো, যদি অস্ত্র ব্যবহারই না হয়, যেখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো রকম পেলেট ব্যবহার করাই হয়নি, তাহলে সেখানে 10 জনের মেডিকেল রেকর্ডে পেলেট ইনজুরি কিভাবে এলো, যদি অস্ত্র ব্যবহার নাই হয়ে থাকে। এআইএমস আর আরএমএল এর তথ্য এলে সংখ্যাটা কোথায় দাঁড়াবে, পুলিশের প্রাথমিক অস্বীকার আর পরের নথির মধ্যে এতটা কেন ফারাক, এই গোটা ঘটনায় কোন স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত তাহলে কি হবে। বলা যেতে পারে যে 20 জুলাইয়ের ফাইল হয়তো এত তাড়াতাড়ি বন্ধ হবে না, এমনটাই কিন্তু দাবি করছে এখনো যারা আন্দোলনকারীরা ছিল, যে তাদের উপরে যেভাবে নিগ্রহ করা হয়েছে বা তারা যেটা দাবি করছে। তবে আপনাদেরকে জানিয়ে যে 20 জুলাই সংসদের পথে একটা মিছিল থেমে গিয়েছিল, কিন্তু তারপর থেকে থামেনি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। 20 জুলাই সংসদের পথে স্বতঃস্ফূর্ত মিছিল হচ্ছিল, কিন্তু তারপরে যে ছবি এবং 1 মাস পর বা বলা যেতে পারে তারপরে এখন যে আরটিআই এর তথ্যগুলো উঠে আসছে, তার থেকেই কিন্তু এই প্রশ্নগুলো। আর আজকের আরটিআই বলছে 10 জন, কাল হয়তো বলবে 15 জন, পুলিশ বলছে অস্ত্র ব্যবহার হয়নি, হাসপাতাল বলছে পেলেটের ক্ষত আছে। এই ফাঁকটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ গণতন্ত্রের আন্দোলনের অধিকার অবশ্যই আছে, আর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বও আছে, কিন্তু তার মাঝখানে স্বচ্ছতা থাকতে হবে। যদি পেলেট ব্যবহার হয়েই থাকে তাহলে দায় নিতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে 10টা মেডিকেল রিপোর্ট মিথ্যে কিভাবে হলো তার জবাব দিতে হবে। আমরা অপেক্ষা করব এআইএমস আর আরএমএল এর তথ্যের জন্য, আমরা অপেক্ষা করব সরকারি তদন্তের জন্য। আপনি কি মনে করেন, পেলেট ব্যবহার হয়েছিল কি? তাহলে কমেন্ট করুন। আর এই ভিডিওটা শেয়ার করার আগে একবার ভাবুন, আপনি গুজব ছড়াচ্ছেন না তো? কারণ শেষ একটাই কথা, নথি কথা বলে, মানুষ রক্ত দেয়, আর আমাদের কাজ প্রশ্ন করা। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি, কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।